আসসালামু আলাইকুম, শুভ সকাল। টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর 10 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আমরা আগে কিছু আলোচনা করতেছিলাম যে রিমোট একটা প্রশ্ন করছে যে মাস্টার এলসি আর ব্যাক টু ব্যাক এলসি কি, ওই দুটো আমরা এখন এখানে আলোচনা করব। আর এলসি পুরো এলসি ফ্লোচার্টটা নিয়ে আজকে আলোচনা করব। এলসিটা কি? এলসি মানে আমরা কি জানি, একটা বায়ার যতক্ষণ বায়ার বলতেছি একটা ম্যানুফ্যাকচারার, সে কিন্তু টাকা পাবে না যতক্ষণ পর্যন্ত সে তার এলসিতে থাকা সব শর্ত ফুলফিল করতেছে। উদাহরণস্বরূপ মেহেদি হচ্ছে একজন প্রডিউসার আর রিমন হচ্ছে একজন বায়ার। তাহলে রিমন প্রথমে একটা এলসি খুলছে, এলসি খুলে রিমন আর মেহেদির ভিতর কিছু চুক্তি হয়েছে। ওই চুক্তিগুলো ফুলফিল হওয়ার পরে মানে মেইন চুক্তিটা কি? মেইন চুক্তি হচ্ছে 10,000 পিস এই যে আর্জেন্টিনার জার্সি মেহেদি তৈরি করে রিমনকে দিবে, রিমনটা হাতে বুঝে পাবে, বুঝে পাওয়ার পর রিমন তার ব্যাংকে গিয়ে ক্লিয়ারেন্স দিবে যে হ্যাঁ আমি আমার প্রোডাক্ট বুঝে পাইছি। তারপরে ওর ব্যাংক যখন অ্যালাউ করবে, অ্যালাউ করার পর না ওরা আমি তো 14 তে গেছিলাম, চেক করে না, ওরা আগে রুটিন যে চেঞ্জ হয়েছে ওটা চেক করে না। তো এই যতক্ষণ না রিমোট ক্লিয়ারেন্স দিচ্ছে ততক্ষণ কিন্তু রিমোটের ব্যাংক টাকা ছাড়বে না। রিমোটের ব্যাংক টাকা না ছাড়লে মেহেদির ব্যাংক টাকাটা পাবে না, টাকাটা না পাইলে বা মেহেদির ব্যাংক সিগন্যাল পাবে না, সিগন্যাল না পাইলে মেহেদির ব্যাংক মেহেদিকে টাকা দিবে না। তো এই সময় এই অবস্থাতে মেহেদির র ম্যাটেরিয়াল কিনা লাগতেছে। র ম্যাটেরিয়াল কিনা লাগলে ওই টাইমে সচরাচর করা হয়, মানে প্রোডাক্টের ব্যক্তির উপর ডিপেন্ড করে। এবার রিমন বলতেছি মেহেদির যে ইন্ডাস্ট্রিটা, ওই ইন্ডাস্ট্রিটা দুই রকম হতে পারে। এটা একটা আরএনজি ইন্ডাস্ট্রি হতে পারে, এটা একটা নিট কম্পোজিট ইন্ডাস্ট্রি হতে পারে। সরি, নিট ওয়ার্ড ঢাকা হতে পারে, কম্পোজিট ইন্ডাস্ট্রি হতে পারে। কম্পোজিট মানে হচ্ছে মেহেদির ওই সক্ষমতা আছে যে নিজেই নিজের র ম্যাটেরিয়াল দিয়ে নিজেই নিজের ফ্যাব্রিকটা বা টেক্সটাইল আইটেমগুলো রেডি করবে। রেডি করার পর জাস্ট অল্প কিছু আইটেম যেগুলো ট্রিমস অ্যাক্সেসরিজ, ওগুলো হয়তো ওর ফ্যাক্টরি তৈরি করার ক্যাপাবিলিটি নাই, ওগুলো হয়তো কিনে আনবে। তো সেই ক্ষেত্রে 10% টাকা ও গ্রিন পাইলে জিনিসটা কিনতে পারতেছে। আর যদি মেহেদি ফ্যাক্টরিটা একটা আরএনজি ফ্যাক্টরি হয়, সেক্ষেত্রে ফ্যাব্রিক ওর কিনা লাগতেছে, ফ্যাব্রিক বলেন, অ্যাক্সেসরিজ বলেন, ট্রিমস বলেন, সবই কিনা লাগতেছে। তখন হইতে পারে ওকে 30% পর্যন্ত টাকা লাগতে পারে মেইন অর্ডারে। আর যখন ওদের যদি সম্পর্কটা পুরাতন হয় রিমন আর মেহেদি, সেক্ষেত্রে এলসির ক্ষেত্রে ওই 30% টাকাটা কিন্তু ওর ব্যাংক অ্যালাউ করবে। ওর ব্যাংক বলতে মানে রিমোটটা অ্যালাউ করবে যে ঠিক আছে অর্ডারের 30% অ্যাডভান্স নিয়ে নাও, আমার প্রোডাক্টটা যত দ্রুত আমি পাই ততই আমার জন্য ভালো। সেই অবস্থাতে কি হবে, রিমোটের যে অরিজিনাল এলসিটা সেই এলসির উপরে মেহেদি আরেকটা এলসি খুলবে, রিমোটের এলসির উপর মেহেদি আরেকটা এলসি খুলবে। এখানে ব্যাপারটা বুঝে গেছে যে অরিজিনাল এলসি যেটা, যে এলসির ভিত্তিতে দুইজন চুক্তিবদ্ধ হয়েছিল যে আমি 10,000 পিস আর্জেন্টিনার জার্সি তোমার কাছ থেকে কিনবো, তুমি যখন আমাকে পৌঁছায় দিবা তখন তোমাকে আমি টাকাটা দিব। সেই এলসির উপর, সেটা এখন মাস্টার এলসি, সেই এলসির উপর মেহেদি আরেকটা এলসি খুলছে। সেই এলসি খুলে মানে ওইটাকে আমরা ব্যাক টু ব্যাক এলসি বলতেছি। মেহেদি সেই এলসিটা খুলে সে সবুজের সাথে চুক্তি করছে যে তুমি আগে আমাকে অ্যাক্সেসরিজ পাঠাও, আমাকে ফ্যাব্রিক পাঠাও, তারপর আমি তোমাকে টাকাটা দিব। তো আমার র ম্যাটেরিয়াল কোনো কিছুর জন্য আমি আরেকটা এসি করবো, সেটা হ্যাঁ, সেই জায়গায় আপনি ক্রেতা হয়ে গেছেন, আপনি কনজিউমার হয়ে গেছেন, ও তখন প্রডিউসার বা ও তখন সেলার হয়ে গেছে। এবার সবুজের যদি আবার করা লাগে, সবুজ তো ব্যবসায়ী এবং সবুজ হচ্ছে ফর এক্সাম্পল সবুজ হতে পারে একটা অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার। যেমন ধরেন এই যে আমাদের যে শার্টের পিছনে লেবেলগুলো আছে বা আইডি কার্ডের যে ফিগারগুলো আছে,
এই ফিতাগুলো এই ধরেন হচ্ছে সবুজ সাপ্লাই দিবে, সবুজের ইয়ার্ন লাগবে না, তখন সবুজ যদি আপনার এলসি মানে আপনার আর সবুজের ডিলিংস এর ক্ষেত্রে, মেহেদি আর সবুজের ডিলিংস এর ক্ষেত্রে মাস্টার এলসিটা কার, তখন মানে মেইন এলসি তো তখন মেহেদি। পুরোটা আসতেছে স্যার আসুন। এখন মেহেদি আর সবুজ যে ডিলটা করতেছে এলসি নিয়ে, ওখানে মেহেদির এলসিটাই মেইন, সবুজ তখন আর রিমোটের এলসির ব্যাপারে জানে না, সবুজের জানার দরকারও নাই। কিন্তু সবুজ যদি আবার ওইটার ভিত্তিতে, সবুজ একটা অ্যাক্সেসরিজ প্রডিউসার, সবুজ অ্যাক্সেসরিজ বলতে যেটা বলতেছিলাম যে আইডি কার্ডের ফিতা বা হচ্ছে ওই আমাদের যে লেবেল যেগুলো, এগুলো কিন্তু সব ওভেন লেস আইটেম, তাই না? এগুলো কিন্তু ওভেন, এগুলো কিন্তু লুম দিয়ে তৈরি হয়। তো সবুজের আবার ইয়ে লাগতেছে, ধরে নিচ্ছি ইয়ার্ন লাগতেছে এটা তৈরি করার জন্য, আমার ওয়ার্প ইয়ার্ন ওয়েফট ইয়ার্ন লাগবে না, আমি হচ্ছে লেস তৈরি করবো। সবুজ আবার তখন ইয়ার্নটা অনেকের কাছ থেকে কিনতেছে, সেই ক্ষেত্রে সবুজ টাকাটা পাবে কোন জায়গা থেকে? এই এলসিটা তখন মাস্টার এলসি আমার ক্ষেত্রে আর তখন এখানে সবুজ যদি আরেকটা এটার ভিত্তিতে আরেকটা এলসি খুলে, এটা তখন হয়ে যাবে ব্যাক টু ব্যাক এলসি। তো মাস্টার এলসি আর ব্যাক টু ব্যাক এলসি কি বুঝে গেছে? আচ্ছা, তারপরে সাপেক্ষে আরেকজনের হচ্ছে মাস্টার এলসি, ও যদি রিটার্ন একটা এলসি করে সেটা হচ্ছে ব্যাক টু। আর আমি সেকেন্ড যে এক্সাম্পলটা দিলাম এটা জাস্ট আপনাদের বোঝাটা একটু অবশ্যই সচরাচর সচরাচর এইরকম মানে এটা খুবই রিস্কি হয়ে যায় জিনিসটা, এরকম কিন্তু বিজনেস এই টাইপের বিজনেস মডেলগুলো খুবই রিস্কি বিজনেস মডেল। যেসব ব্যাংক এরকম এলসি মানে একটা এলসি থেকে আরেকটা এলসি আসছে, সেই সেকেন্ড এলসি থেকে আরেকটা থার্ড এলসি, ওটা মানে যেসব ব্যাংকের ব্যবসা নাই তারা ছাড়া আর কেউ খুলতে চাবে না, এটা রিস্কি, অনেক রিস্কি। মানে ব্যাপারটা এরকম যে আপনার হচ্ছে বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়া ছিল 5 তলা, সেই 5 তলা বিল্ডিং এর ফাউন্ডেশনের উপর আপনি অলরেডি 10 তলা তুলে ফেলছেন, এবার আপনি আরো তিনটা ফ্লোর বাড়ানোর প্ল্যান করতেছেন, ব্যাপারটা খুবই রিস্কি। আর এরকম ফাইন্যান্সিয়াল যে এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা কথা আছে যে আমার তো একটা ইনভেস্টমেন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে, অবশ্যই দেখাইতে হবে, তাই না? কোলাটেরাল যেটা আমি জামানত যেটা দিচ্ছি বা বন্ধক যেটা দিচ্ছি, এখানে ওই এলসিটাই বন্ধক, এলসিটাই জামানত। মানে রিমোটের এলসি জামানত রেখে মেহেদি এলসি খুলতেছে যে আমার তো অ্যাসেট আছেই, ওই যে রিমোটের এলসিটা ওখানে তো আমি $50,000 পাবোই, তো ওইটার ভিত্তিতে ও আরেকটা এলসি খুলছে $35,000। এবার ওই $35,000 উপর সবুজ আবার $30,000 খুলতেছে যে আমার তো 35,000 এর ব্যাকআপ এলসি আছে। সাপোজ যদি এই অর্ডারটা যদি ক্যান্সেল হয় তাহলে কি হবে বিষয়টা? ওই জন্য তো বলতেছি যে অলরেডি ওই জায়গাটাই ভোলাটাইল, মানে ওদের দুজনের ব্যাংক ওই রিস্কটা নিয়েই ডিলিংটা করতেছে, সেইখানে সেই রিস্কের উপর সবুজ যে ব্যাংকের থ্রুতে ব্যাক টু ব্যাক এলসি খুলবে, এই যে আমি লিখছি না এলসি ওপেন বাই সবুজ ব্যাক টু ব্যাক, ওই ব্যাংকের ইমিডিয়েট কোনো বিজনেস না থাকলে সে ওই ব্যবসাটা নিবে, কারণ এটা ব্যাংকের ব্যবসা, এখানে ইন্টারেস্ট কাটতেছে না আপনার কাছ থেকে। এই ব্যবসাটা ও নিজে খুব রিস্কি, মানে ওর ব্যবসার অভাব না হইলে ওই ব্যবসাটা নিবে না। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে খুবই মানে কনক্রিট সোর্স যদি থাকে, খুবই বেস যদি খুব সলিড থাকে রিমোটের ব্যাংকের, সেক্ষেত্রে আবার অন্যান্য ব্যাংকরা নিতেও পারে যে এখানে কোনোদিন ডিফল্ট হয় নাই, কোনো লোন ডিফল্ট হয় নাই, বা এখানে ওরা যাদেরকে লোন দেয় সবসময় তারা ফেরত পায়, ব্যাংক অলওয়েজ প্রফিটের ভিতরে আছে। তাহলে আমার মনে হয় যে এইসব কাজগুলো একটা মানে বিশ্বস্ততা ব্যাংকের সাথে হচ্ছে করা উচিত বা মানে করা হয়, মানে
এটা হচ্ছে যে কোনো সময় ফল্ট খাইতেই পারে, কারণ অনেক সময় যে বিভিন্ন ফল্টের কারণে হচ্ছে মানে গার্মেন্টস ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো পরে কি হয়, কারণ এগুলো তো কারণ আমার তো এলসি তো মানে আমি তো ইনভেস্ট করেই ফেলছি এখানে, তো ওখান থেকে আমি কিভাবে মানে তারা ইনভেস্ট করা বলতে কি, এই যে বড় বড় যারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যারা বা ইন্ডাস্ট্রি যারা, ওরা তো লোনের উপরেই ব্যবসা করে, তো নিজের টাকা দিয়ে ব্যবসা করে। এটা তো অবশ্যই পরের টাকা করতারই, পরের টাকা বলতে ব্যাংকের টাকায় আর কি। $3,000-4,000 $3,000-4,000 কোটি টাকা এমনিতেই লোন নেয়। যে একটা খুবই, আপনারা জাস্ট থার্মেক্স গ্রুপ লিখে যদি সার্চ দেন দেখবেন থার্মেক্স গ্রুপ গত 8-10 বছর ধরে কি অবস্থায় আছে। তারপরে তো ওরা অ্যাটলিস্ট 5,000+ এমপ্লয়ি নিয়ে ওরা টানতেছে, চলতেছে। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাদেরকে পরিষ্কার পানি দেখাচ্ছি যে এটা হচ্ছে পানি, পানি যে আরো কত নোংরা, মানে অ্যাকচুয়াল পানি আপনাদেরকে আমি থিওরিটিক্যাল দেখাচ্ছি, ওটা আপনারা অ্যাকচুয়ালি ওখানে গেলে তারপর বুঝবেন যে আসলে এইভাবে চলে। এবং এরপরও চলতেছে জিনিসপত্র, মানে আমরা যে মাটির নিচে ডুবে যাই নাই, এটা 7 কপালের ভাগ্য। $99 বিলিয়ন ঋণ আছে বাংলাদেশে, তারপরেও মানুষজন চলতেছে না, কারণ আমাদের এটা 18 কোটি মানুষের ইকোনমি, অনেক বড় ইকোনমি। এটা ওইভাবে সহজে কলাপসও করবে না, আবার মানে সহজে উঠানোও যাবে না। কলাপস করবে না বলতে এই যে আমরা তো একটা হিট নিছি, আমাদের এই যে মুদ্রাস্ফীতি হচ্ছে, মুদ্রাস্ফীতি তো হওয়ার কথা ছিল না, আমাদের নিজেদের জীবনযাত্রার মান আরো বেটার হওয়ার কথা ছিল, মানে গভর্নমেন্ট থেকে আমরা আরো অনেক বেটার সার্ভিস পাইতাম। যে যেমন ওই উন্নত দেশে যেটা হয়, যেমন আমেরিকাতে আপনার একটা লন আছে, লন তো বুঝেন, বাসার সামনের বাগান, ওখানে সরকারিভাবে পানির পিচকে দিয়ে আপনার ঘাসটাতে পানি দিচ্ছে সরকার, আপনার বাসার সামনে ল্যাম্পপোস্টের বিদ্যুৎ ওটা প্রোভাইড করতেছে, মানে আপনার বাসার উঠানে আর কি বলে পোর্চ, আপনার পোর্চের ল্যাম্পপোস্টের লাইট আসতেছে সরকার থেকে, হাই ট্যাক্সও নিচ্ছে, কিন্তু ওখানে সার্ভিস, ওই জন্য সবাই ওই লাইফটা ডিজায়ার করে যে ওখানে সিকিউরিটি আছে, ওখানে হেলথ কেয়ারের গ্যারান্টি আছে, ওখানে সবাই নিজের জায়গা থেকে যদি চেঞ্জ হয়, সবাই নিজের জায়গা থেকে যদি লোক সংগ্রহ করতে পারে, পসিবল হবে না কেন? আর আরেকটা ব্যাপার কি, একটা ডেমোক্রেসি যত আপনারা এন্ট্রপির যদি দেখেন, মানে এটা সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ, এটা দুনিয়া হয়তো এত ভালো না। আপনারা যদি এন্ট্রপি এটা শুনছেন, এন্ট্রপি কনসেপ্টটা ফিজিক্সের, যে এন্ট্রপি কি, এন্ট্রপি হচ্ছে শক্তির এক স্থান, মানে শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর, বা পানির যে স্রোত, বা ধরেন একটা ঠান্ডা বাতাস ঠান্ডা এলাকা থেকে গরম এলাকার দিকে যেটা আসাটা, এন্ট্রপি হচ্ছে মূলত যে ফ্লোটা, এনার্জির ফ্লোটা। এবং এন্ট্রপির থিওরি কি, যে এন্ট্রপির থিওরি হচ্ছে এই ফ্লোটা আস্তে আস্তে একদিন সব জিরো হয়ে যাওয়ার পরে তখন আর কোনো শক্তি রূপান্তর করা পসিবল হবে না, তখন একটা স্টেলমেট পজিশনে চলে আসবে। স্টেলমেট বুঝেন, মানে আপনি সামনে যেতে পারবেন না, পিছনে আসতে পারবেন না, মানে লাসের দলীয়তা নিতে এরকম অবস্থা, যে সাম্য অবস্থায় হয়ে যাবে। ওই তো মানে আমরা কিন্তু এই অসম যে এটা বা রূপান্তরটা, এটার উপরে কিন্তু আমরা চলতেছি। এই যে পর্যাবৃত্ত এসি কারেন্ট, পর্যাবৃত্ত বিদ্যুৎ প্রবাহ, এটা কি, এটা তো ভিতরে আমরা একটা রোধ দিয়ে বিদ্যুৎকে ইলেকট্রন মুভমেন্ট করতেছে, আমরা বিদ্যুৎটা পাচ্ছি না, হয়তো আমরা ইলেকট্রনের মুভমেন্ট ছাড়া পাইতাম না। তো আমরা হচ্ছে ওই সাম্যাবস্থা চলে যাওয়া মানে এটা একটা সবকিছুর মৃত্যু ধরে নেওয়া হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনারা এন্ট্রপির ওই একজন সায়েন্টিস্ট আছে, মানে বাচ্চাদের সিসিমপুরের মতো ওই যে বাচ্চাদের সায়েন্টিস্ট আর কি, ওই টিভি শো করে। তো ওর একটা ভিডিওতে দেখলাম যে সে নীল বল আর লাল বল ডিফারেন্ট ওয়েটের কতগুলো মিশাই দিয়েছে, সে এন্ট্রপি থিওরিটা বোঝাচ্ছে। তো ওখানে দেখা গেল কি, আস্তে আস্তে বলগুলো সব দুই জায়গায় এসে ঝাঁকাই উপরে নিচে ছিল, সেগুলো সব সাম্যাবস্থায় চলে আসলো, এন্ট্রপির মতো মাঝখানে চলে আসলো। মাঝখানে চলে আসার পর তারপর কিন্তু আবার তারা সেপারেট হয়ে তারা একটা ডিফারেন্ট পজিশনে গিয়ে অবস্থানটা নিল। তো ওখান থেকে কি বুঝাইলো যে অর্ডার থেকে, অর্ডার মানে হচ্ছে, অর্ডার মানে কি, অর্ডার মানে হচ্ছে যে সাম্যাবস্থা বা ন্যায় শাসন, অর্ডার থেকে কেওয়াসে যায়। কেওয়াস মানে তো বুঝেন, যে মনে কেওয়াস করতেছে, বিশৃঙ্খলা করা আর কি, মানে শান্তি শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যায়। আবার এই কেওয়াস থেকে কিন্তু আবার অর্ডার আসে, এবং এটা ন্যাচারালি আসে, ওখানে ওটাই বুঝাইছে। তো তার মানে এমনও হইতে পারে যে আমাদের ওই একটা স্টেলমেট পজিশনে গিয়ে আবার হয়তো ব্যাক করতে পারে। এটা আমি অনেক
মানে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলে দিলাম, হয়তো ব্যাপারটা ওইরকম ইন্টারেস্টিং নাও লাগতে পারে বা মাথার উপর দিয়েও যাইতে পারে। এই জিনিসটা কি আপনারা বুঝছেন যে সাম্যাবস্থা থেকে বিশৃঙ্খলা হয়, আবার বিশৃঙ্খলা থেকে অটোমেটিক সাম্যাবস্থা হয়। স্টিফেন হকিং এর থিওরি অনুযায়ী যে বিগ ব্যাং যখন হয়েছিল, মানে প্রথমে একটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হয়ে প্রথমে হচ্ছে বাতাসের স্তর ছিল, ঘন বাতাসের স্তর, সেখান থেকে আস্তে আস্তে কঠিন পদার্থ হয়েছে, তরল হয়েছে, বায়বীয় হয়েছে, এভাবে হয়ে হয়ে পৃথিবীটা গঠিত হয়েছে। মানে এটা স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি অনুযায়ী। আচ্ছা, যাই হোক, আমি ওটাই বলতেছি যে একটা দেশের ডেমোক্রেসি, আমরা এখন আস্তে আস্তে এর দিকে যাচ্ছি, এন্ট্রপির দিকে যাচ্ছি। একটা দেশের ডেমোক্রেসি যত পুরাতন হয়, যদি ইন্ডিয়া আর পাকিস্তানের সাথে তুলনা করেন, বাংলাদেশের ডেমোক্রেসিটা এখনো রিলেটিভলি নতুন ইন্ডিয়া পাকিস্তানের তুলনায়। তো ইন্ডিয়া পাকিস্তানে যদি মেরুকরণ হয়, দুইটা দল দুই কোণায় চলে যায়, তাদের মেরুকরণটা আগের মতো তীব্র হয় না। মানে আগে হয়তো তারা আরো তীব্র ক্রাইসিস ফেস করে আসছে। ইন্ডিয়াতেও অ্যাসাসিনেশন হয়েছে, পাকিস্তানেও অ্যাসাসিনেশন হয়েছে, পাকিস্তানে বেনজির ভুট্টোকে মারা হয়েছে, ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধীকে মারা হয়েছে, বাংলাদেশেও অ্যাসাসিনেশন হয়েছে, অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হয়েছে। তো আস্তে আস্তে যত সময় বাড়বে, যত পরের জেনারেশনগুলো আসবে, এই মেরুকরণ বুঝেন, মানে কোনো পার্টি বা কোনো দল যে একসাথে আলাদা হয়ে যাওয়া, এরকম কিছু? আলাদা হয়ে যাওয়া বলতে আলাদা তো হয়, ডিফারেন্ট বিলিফসের মানুষজন আলাদা হবে স্বাভাবিক, কিন্তু মেরুকরণ মানে হচ্ছে আমি অপর পক্ষকে সহ্য করতে পারতেছি না, অপর পক্ষ একদম দক্ষিণে, আমি একদম উত্তরে, এইভাবে হলে এই মেরুকরণ হইলে এইভাবে, তাহলে কিন্তু কোনো দেশের প্রোগ্রেস হয় না। এটা তো সবাইকে অপর পক্ষের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট রাখতে হয় এবং তাকে তার ওই স্বাধীনতাটা বা তার ওই সিকিউরিটিটা এই পক্ষকে ইনশিওর করতে হয় যদি আমি পাওয়ারে থাকি। আবার ওই পক্ষও যদি পাওয়ারে যায়, তারও উচিত হবে যে এই পক্ষর সিকিউরিটি এনশিওর করা। এইভাবে হচ্ছে, যেমন আমেরিকার এই জিনিসটা খুবই ভালো, ওখানে যখন পলিটিক্স মানে প্রতি 4 বছর পর পর ইলেকশন হয়, ইলেকশন হওয়ার পরে আমরা এলসি বলতেছিলাম, অনেক বাইরে চলে গেছি, এটা শেষ করে আবার এলসিতে ব্যাক করবো। আমেরিকাতে যখনই নির্বাচন শেষ হয়, নির্বাচনের পরই যেই দল জিতে, মানে মোস্ট অফ দ্য কেস যেই দল জিতে, তারা অপোজিট দলকে রিচ আউট করে যে ইলেকশন শেষ, এখন আমাদেরকে একসাথে মিলেমিশে কাজ করে দেশের ভালোর জন্য কাজ করতে হবে। আর আমেরিকান কনস্টিটিউশনটা খুব স্ট্রং কনস্টিটিউশন, যে আমি জিতছি মানেই আমি হচ্ছে যা ইচ্ছা তা করে বলতে পারবো না, অপর পক্ষের পারমিশন ছাড়া, অপর পক্ষকে স্যাটিসফাই না করে, এটাই ডেমোক্রেসি, যে অপর পক্ষ অমতে আমি কিছু করতে পারবো না। বা অ্যাটলিস্ট 66% সিনেটে 66% ভোট লাগে, 2/3 ভোট লাগে, আর সিনেটে ওইটা ফেয়ার ব্যালেন্সটাও মেনটেন হয়। তো যাই হোক, আমাদের বাংলাদেশে হচ্ছে অপর পক্ষকে কিভাবে স্টুডেন্টরা বা নেক্সট জেনারেশন যারা, আমি বিশ্বাস করি যে 1990 সাল 80 সালের থেকে অবশ্যই 2007-8 সাল পর্যন্ত কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। ইমপ্রুভমেন্ট কিসের কারণে হয়? নতুন জেনারেশনের কারণে হয়। পুরাতন জেনারেশনের মানুষের মাইন্ডসেট একরকম থাকে, নতুন জেনারেশন আরো প্রোগ্রেসিভ মাইন্ডসেটের হয়। তো এইটার ফলে একটু হলেও প্রোগ্রেস হওয়ার কথা, কিন্তু ইন দ্য মিন টাইম সরাসরি মানে আমি যেহেতু একটা পজিশন হোল্ড করতেছি, আমার মানে আমাকে নিরপেক্ষভাবে কথাবার্তা বলতে হবে, আমি কারোর পক্ষে বা বিপক্ষে ওইভাবে অপিনিয়ন দিতে চাই না। মোস্ট অফ দ্য কেস আমার অপিনিয়ন আমার নিজের কাছে রাখি। তো তারপরও মানে কিছু জিনিস বলতে হয় যে এই প্রতিহিংসার রাজনীতি বা ওখান থেকে কোনো ভালো কিছু আসে না দিন শেষে, আর সাধারণ মানুষ সাফার করে। এবার তাহলে এলসিতে আসি, ঠিক আছে? না, এটা ফিউচারের জন্য, এই যে আমরা এখন 2024-এ দাঁড়িয়ে আসি না, এখান থেকেও এখন প্রতিহিংসার রাজনীতি যদি এখন মানুষজন করে, মানে নিউ জেনারেশন যারা আসবে তাদেরকেই এটা এনশিওর করতে হবে, বা নতুন যারা লিডারশিপে আসবে, যে সবাই যাতে মেরুকরণটা যাতে না হয়ে যায়, সবাই যাতে মাঝখানে থাকতে পারে, কাছাকাছি থাকতে পারে। উত্তর দক্ষিণ হয়ে গেলে তখন একদল সবসময় ফিল করবে যে উই আর লেফট আউট, আমাদের বাদ দিয়ে আমাদের কোনো কিছু নেওয়া হচ্ছে না। রিমন ধরেন খেলার ক্যাপ্টেন হয়েছে, খেলার ভেতরে আছে, এবার রিমন হচ্ছে বাকিদের অপিনিয়ন গুলাকে ইয়ে করতেছে না, প্রাধান্য দিচ্ছে না। আমি যা বলবো তাই। সেক্ষেত্রে তো দল সুযোগ খুঁজবে যে রিমনকে কখন রিমন কিন্তু এরকম করে না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম, ঠিক আছে? স্যার বললাম শরীরে দমন করতে হবে।
খেলায় নেওয়া না ডিসিশন রিমোটের উপর থাকে না, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা ওই ব্যাক টু ব্যাক এলসিটা আরেকটু বিস্তারিত দেখি এখানে। যদিও এটা আপনাদের জানার জন্য, মানে এই মাস্টার এলসি ব্যাক টু ব্যাক এলসি থেকে আমার ইন্টেনশন ছিল না এত ভিতরে কোশ্চেন দিয়ে। স্যার এই কাজগুলো কি যে এলসি এর কাজগুলো এগুলো কি মানে এই যে এলসির যে বিষয়গুলো, এই ব্যাংকিং যে বিষয়গুলো, এটা ফ্যাক্টরির মানে কোন সেক্টরটা মানে এটা দেখে? ফ্যাক্টরির কমার্শিয়াল ডিপার্টমেন্টে সব ডকুমেন্টেশনের কাজ দেখে। যে ফ্যাক্টরি যত সুগঠিত তার তত এরকম সেপারেট ডিপার্টমেন্ট থাকে। আর ফ্যাক্টরি যদি কমার্শিয়াল ডিপার্টমেন্ট আলাদা না থাকে তাহলে বুঝবেন ওদের অ্যাকাউন্টস করতেছে, অ্যাকাউন্টসের একটা নির্দিষ্ট সেকশন করতেছে। আর এই যে কমার্শিয়াল আর কি কি কাজ করে, এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্টেশনের কাজও করে। এগুলো আপনাদের চ্যাপ্টারে আছে এবং আমি তো মনে হয় প্রেজেন্টেশনের কাজ হ্যাঁ এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্টেশনের টপিকও আছে। আজকে আমার টপিকটা একটু বুঝিয়ে দেন স্যার, নেগোশিয়েশনের মানে কি কি রাখবো স্যার? আপনি তো সিআর, আপনার তো আরো বেশি বুঝার কথা এটা, যে আপনার তো মিডিয়েটর হিসেবে কাজ করতে হয়। আপনি আপনার ব্যাচের সাথেও নেগোশিয়েট করেন, আবার ফ্যাকাল্টিদের সাথেও নেগোশিয়েট করেন। এটা তো এই নেগোসিয়েশন তো আপনার ব্যাচের সাথে স্বৈরাচারী করে, ব্যাচের সাথে স্বৈরাচারী করে নেগোশিয়েট করে। তো আপনারা কেউ তো রোলটা নিতে চান না। এই সেমিস্টারের শুরুতে তো মনে হয় সে নিজে স্টেপ ডাউন করতে চাইছিল, আপনারা তো নিলেন না। সম্মানী মানুষ দিয়ে পদ দিয়ে আছে, আপনার করে দিলাম। এত বছর ধরে এভাবে থাকলে একটু স্বৈরাচারী হয়ে যায়। হতে পারে না তো, হলে আমি ক্লাস 8 টাইমে ক্যাপ্টেন ছিলাম, আমি যখন 10 এ ক্যাপ্টেন হয়েছি আমি আর কারোর কথা শুনতাম না, স্বাভাবিক। আচ্ছা, exporters with different requirement from okay. Importers puts up master LC as collateral to his bank. এই যে ইম্পোর্টার যেটা বললাম যে রিমোনের ওই এলসিটা যেহেতু ওইটা মেহেদির নামে খোলা বা মেহেদির জন্য খোলা, মেহেদি যখন নতুন ব্যাক টু ব্যাক এলসি খুলবে সে তখন ওইটা নিজের নামে জামানত বা ওই যে বন্ধক হিসেবে রাখবে এই এলসিটা, যে তুমি নিতে চাইলে আমার এই এলসিটা নিয়ে যাও, মানে আমি যখন তোমাকে টাকা শোধ দিতে পারবো না। When importer's bank receives shipping documents, it pays exporter and releases documents to importers against importers promissory note. মানে এখানে কি বলতেছে যে যখন রিমোট ডকুমেন্ট রিমোট যখন প্রোডাক্ট পেয়ে যাবে সে তখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে যে হ্যাঁ এই এলসিটা এবার মানে এই টাকাটা এবার মেহেদির নামে করে ফেলো এবং মেহেদিকে নোটিফিকেশন দাও। মেহেদিকে যখন নোটিফিকেশন দিয়ে দিবে, মেহেদি তখন ওই নোটিফিকেশন বা এখানে প্রমিসরি নোট মানে এই যে ও তখন ওই ডকুমেন্টটা ওর লোনে ইউজ করতে পারবে, এখানে এটাই বলতেছে। তারপর importers fulfill requirement in master LC and presents document to his bank. Upon negotiation, bank pays off importers promissory note মানে যে লোনটা and pays importer balance from proceeds of master LC. মানে জটিল আপনাদের কাছে মানে জটিল করে লিখছে, জটিল করে বলতে ব্যাংকের ভাষায় যে প্রমিসরি নোট এই ওয়ার্ডটা তারা লোনকে বোঝাচ্ছে। ও যে লোনটা নিছে সেই লোনটা তখন ওই টাকাটা ওকে দিয়ে দেয়, ও তখন ওই লোনটা শোধ করতে পারে। এখানে এটাই হচ্ছে সারমর্ম। ওকে, আমরা তাহলে এলসি ফ্লো চার্টে আসি। এরকম কিন্তু ফিগার রেখে এলসি বুঝে নিতে হবে যে এলসিটা কিভাবে হয়, এলসিতে কোন কোন পার্টি ইনভলভ থাকে এবং কোন পার্টির রোল কোন জায়গায় আসে। এটা চিত্র সহ উইথ এ ডায়াগ্রাম, এটা বা উইথ এ ফিগার, এটা হচ্ছে ডিসক্রাইব করা। এই কোশ্চেন আসবে এবং এখানে এলসি দুটো আছে, একটা হচ্ছে এক্সপোর্ট এলসি, একটা হচ্ছে কনফার্ম এলসি, আর একটা হচ্ছে ট্রান্সফারেবল এলসি। মেইন ফিগার একই, শুধু মাঝখানে একটাতে সোহান থাকে না, আরেকটাতে মেইন সবুজ থাকে না। আমাদের ফিগারগুলো রাখতে হবে। হ্যাঁ, ফিগার রাখতে হবে বলতে বক্স করে যদি নামগুলো দিয়ে আর কি চেনটা যে এরকম বক্স দিয়ে যদি লেখেন কনফার্মিং ব্যাংক তাইলেই হবে। এরকম কনফার্মিং ব্যাংক মানে বক্স দিয়ে ফ্লো চার্টটা যদি ঠিক থাকে আর সিরিয়াল যদি ঠিক থাকে, এখানে কিন্তু নাম্বার দেয়া আছে 1 2 3 4 কোনটার পর কি আসে আমি এক্সপ্লেইন করতেছি। আচ্ছা, প্রথমে যে এক্সপোর্ট এলসি বেসিক যেটা ধরে নেন এটা আসার চান্স 5%।
ইন্টারভিউ যে কোনো একটা আসবে, তো এটা আসার চান্স 5%। ওকে, তাহলে 1 নম্বরে কি হয় সবুজ? সেলার এগ্রিমেন্ট হয়। এগ্রি। বায়ার সেলার কিসের এগ্রি করে? মানে এই যে অর্ডারটা নিয়ে যে কাজ করবে সেটা হচ্ছে সম্মতি জানায়, তুমিও ঠিক আছে আমিও ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 এ কি হচ্ছে? অ্যাপ্লিকেশন। কিসের অ্যাপ্লিকেশন? অর্ডার রেডি হবে, অর্ডার অর্ডার রেজিস্ট্রির জন্য অ্যাপ্লিকেশন যে অর্ডার রেডি হবে। অ্যাপ্লিকেশন বায়ার ব্যাংকের কাছে যায়, ইস্যুইং ব্যাংকের কাছে। ইস্যুইং ব্যাংকের কাছে গিয়ে এলসির জন্য আবেদন করে যে আমার তরফ থেকে, মানে রিমনের তরফ থেকে মেহেদির জন্য একটা এলসি খুলেন। এই অ্যাপ্লিকেশনটা করে এই যে ইম্পোর্টার বা বায়ার, সে অ্যাপ্লিকেশনটা করে। তারপর অ্যাপ্লিকেশন হওয়ার পর 3 নাম্বার কই, এই যে সে যখন অ্যাপ্লিকেশন করতেছে, মানে এটা হচ্ছে ইম্পোর্টার, ওর ফ্যাক্টরি, ওটা মিল করতেছে, ওখান থেকে সে অ্যাপ্লিকেশন করতেছে ইম্পোর্টার্স ব্যাংকে, ঠিক আছে? তারপর ইম্পোর্টার্স ব্যাংক কি করতেছে? রিমনের ব্যাংক কি করতেছে? রিমন 3 এর পরে যে এই যে 3 এর ফ্লো চার্ট দেখেন, ফিগার এই অ্যারো দেখেন, অ্যারো দিলে হচ্ছে যেটা ব্যাংক সরাসরি ফ্যাক্টরি ব্যাংকের সাথে আয়সা থাকলে ওটা সে আরো ভালোভাবে রিলেট করতে পারতো যে স্টেট ব্যাংক, ইন্ডিয়ান স্টেট ব্যাংক বাংলাদেশের স্টেট ব্যাংকে ডকুমেন্টটা পাঠাচ্ছে, মানে ইস্যুইং ব্যাংক বা ইম্পোর্টার্স ব্যাংক, তখন এক্সপোর্টার্স ব্যাংক বা এখানে অ্যাডভাইসিং ব্যাংক বলতেছে, এটাকে অনেক ব্যাংক নামে, ড্রয় ব্যাংক বলা যায়, তারপরে হচ্ছে আর কি কনফার্মিং ব্যাংক বলা যায়, এগুলো আমরা নিচে দেখবো। অ্যাডভাইসিং ব্যাংক এখানে জিনিসটা পাঠাচ্ছে, ডকুমেন্টেশনগুলো। এক্সপোর্টার্স ব্যাংক থেকে ডকুমেন্টটা কার কাছে যাবে? বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারির কাছে। বেনিফিশিয়ারি কে? ম্যানুফ্যাকচারার। আপনারা বেনিফিশিয়ারি না লিখলেও চলবে। বেনিফিশিয়ারি মানে হচ্ছে যে ওই ইয়ে করে তো, যে বেনিফিট পাবে, রাইট। ব্যাংকের কাগজে এটা এরকম লেখা থাকে যে আমার নমিনি অমুক, তার মানে আমার বেনিফিশিয়ারি অমুক, মানে যেমন আমার আব্বুর ব্যাংক অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি আমি, আমার আব্বুর ব্যাংক অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি আমি। তো ওটা হচ্ছে এখানে আপনারা ওই এক্সপোর্টার লিখলেই হবে, বেনিফিশিয়ারি ওয়ার্ডটা নাম দিলে হবে। তাহলে এই যে লেটার অফ ক্রেডিটটা গেল বেনিফিশিয়ারির কাছে। বেনিফিশিয়ারি তারপর কি করতেছে বা এক্সপোর্টার কি করতেছে? মেবি প্রোডাক্ট ইনসি প্রোডাক্ট তার কাছে পাঠাচ্ছে। ওই যে অ্যাপ্লিকেন্ট ইম্পোর্টার মানে ব্যাংকের কাছে। যে ব্যাংক এলসি করছে ব্যাংকে পাঠাবে কেন? তোমাকে ওই যে ফ্যাক্টরিতে পাঠাবে, যে বাইরের কাছে পাঠাবে, শিপমেন্টের বাইরের কাছে। বুঝেন নাই মনে হয় ব্যাপারটা। তাহলে আবার রিক্যাপ করেন এক থেকে। মানে হচ্ছে দুইজন হচ্ছে বায়ার এগ্রি করে একটা প্রোডাক্ট নিয়ে, তারপর দুজন বায়ার এগ্রি করে না স্যার, বায়ার আর হচ্ছে সেলার। তারপরে হইতেছে এই ইস্যুইং ব্যাংকের কাছে হইতেছে ওরা হচ্ছে এলসি জামানত এলসি খুলে এলসি করে। আমি ওই জন্য আপনাদের নাম দিয়ে দিয়ে বলতেছি যাতে আপনারা নিজেরা মনে হয় খেয়াল করেন নাই। আমি সহজ করে বলে দিলে কি যে দুইজন বায়ার আর সেলার একটা বিষয়ে এগ্রি করে তখন কি করে এই যে বায়ারই তখন একটা ব্যাংকের কাছে অ্যাপ্লিকেশন করে এলসির জন্য, ওই ব্যাংক তখন ইম্পোর্টার মানে ম্যানুফ্যাকচারিং ব্যাংকের কাছে আবার যাবে এলসিটা ডকুমেন্টের হস্তান্তর করে, ওই এলসি তখন ওই ব্যাংকে যখন ম্যানুফ্যাকচার কাছে ম্যানুফ্যাকচার তখন প্রোডাক্টটা আবার ইয়ার কাছে পাঠিয়ে দেয় বায়ারের কাছে। বুঝেন নাই কি বুঝছেন বলেন? স্যার ফার্স্টে হইতেছে বায়ার আর সেলারের মধ্যে এগ্রি হইতে হয়, তারপর হইতেছে ইম্পোর্টার্স মানে হচ্ছে সেলার হইতেছে ইস্যুইং ব্যাংকে হইতেছে বায়ার বলে এলসি বলে, এলসিটা হইতেছে এক্সপোর্টার হইতেছে ব্যাংকের কাছে যায়, তো এক্সপোর্টার থেকে এটা বুঝে নিব আবার ততক্ষণ এখানে শেষ হবে না। বায়ার আচ্ছা এই করেন উঠে চলে আসেন, রিমনও আসেন। এখানে কয়টা ফ্লো চার্ট? এখানে 1 2 3 4 4জন কর্মচারী হবে। হ্যাঁ সোহানও আসেন, এরকম কি বায়ার অনেক আসেন। আবার ভিডিও দেয় রিমন হচ্ছে এখানে এরা দুইজন ক্রেতা আর বিক্রেতা, ঠিক আছে? বিক্রেতা আর বিক্রেতা আমার ব্যাংক। আর আপনারা দুজন হচ্ছে একজন ইস্যুইং ব্যাংক, সোহান ইস্যুইং ব্যাংক, আর অনেক হচ্ছে অ্যাডভাইসিং ব্যাংক বা এক্সপোর্ট। আচ্ছা আরো সহজ করে বলি, ইম্পোর্টার্স ব্যাংক, এক্সপোর্টার্স ব্যাংক। প্রথমে দুইজন হাত মিলান, তারা হচ্ছে এগ্রিমেন্ট করবে। এগ্রিমেন্ট করার পরে রিমন কি করবে? সোহানের কাছে যাবো
হ্যাঁ সোনার কাছে গিয়ে কি করবে? এলসির জন্য আবেদন যাব, এলসি করতে যাব। হ্যাঁ তোমার এলসি কনফার্ম। আমি যখন ইম্পোর্টারে একটা ব্যাংক আমি তো অনেকের কাছে আমার এলসি হস্তান্তর করবো অনেকের কাছে এলসি পাইলাম না আপনি দিবেন নাকি ও আপনার কাছে বলতে দিব। ওই আমার তুমি আসবে আমার কাছে, আমি দৌড়ে দিব। এই বিষয় তো মানে এটা ব্যাংকের দায়িত্ব, এটা ব্যাংক দিবে। এই যে দেখেন প্রচার দেখেন এই যে জিনিসটা যাচ্ছে তোমার অর্ডার হয়ে গেছে। হ্যাঁ তো আপনি আপনার কাছে এখন কি আছে? অনেক কি দিল আপনাকে? কনফার্মেশন দিছি। এলসি দিছে, লেটার অফ ক্রেডিট, ডকুমেন্টটা দিছে, ডকুমেন্টেশন যেটা রিমন আপনার নামে খুলছে সোহানের ব্যাংকের থ্রুতে বা সোহানের থ্রুতে, সোহান ওটা অনেকের থ্রুতে আপনার কাছে পৌঁছেছে, অনেকের মাধ্যমে। ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেননি? এরপর আপনি কি করবেন? আমি আমার জিনিসপত্র জিনিসপত্র কিনলেন, হ্যাঁ না কিনলেন, আপনি র মেটেরিয়াল কিনলেন, তারপর জিনিস বানাইলেন, তারপর কি করবেন? তারপরে শিল্পে কার কাছে পাঠাবেন? সোহানের কাছে পাঠাবেন নাকি অনেকের কাছে পাঠাবেন? রিমনের কাছে পাঠাবেন, শিওর তো? আচ্ছা রিমনের কাছে পাঠানোর পর রিমন কি করবে? আমি স্যার ওই যে আমার কাছে পাঠানো অনুষ্ঠানে ব্যাংকে স্যার আমার ইয়ে করে দেবো। কি করবে? আর ব্যাংকে পাইছি মানে সেটা মেয়েদের নামে একটা কনফার্মেশন কার কাছে? আমার কাছে ব্যাংকের কাছে। হ্যাঁ সোহানের কাছে। হ্যাঁ ডকুমেন্টেশন এই যে এই অংশটা দেখেন, প্রোডাক্ট গেল, প্রোডাক্ট যাওয়ার পরে যে 5 এর পরে হচ্ছে 6। ও আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, যেহেতু ফ্লোচার্টটা আপনাদেরকে স্ট্রিক্টলি ফলো করতে হবে, মানে এই জিনিসগুলো অংশ, ব্যবসার অংশ। মেহেদি যখন ডকুমেন্টটা ইয়ে করতেছে, মেহেদি যখন এই যে আপনার কাছে প্রোডাক্ট পাঠাচ্ছে, এই এলসি এখানে এই যে অ্যাডভাইসিং ব্যাংকের কাছে কিন্তু কিছু ডকুমেন্ট দিতে হবে। কি ডকুমেন্ট দিতে হবে বলুন তো? আমি যে শিপমেন্ট করছি, যে শিপমেন্টের যে আমার পোর্টের আমি ডকুমেন্ট পাবো, একটা ডকুমেন্ট পাবো পোর্ট থেকে। আরেকটা ডকুমেন্ট পাবো কার কাছ থেকে? ট্রান্সক্রিপশন মানে যে এই যে শিপিং কোম্পানি, শিপিং কোম্পানি মানে ডকুমেন্ট অনেক আছে, তবে এই দুটো ডকুমেন্ট মাস্ট। আর আরেকটা হচ্ছে আমার নিজের, আমি যে মেহেদি, মানে মেহেদি নিজে যে প্রোডিউসার সেলার, ওর নিজের একটা ইনভয়েস, রেস্টুরেন্টের বিল, এটা যে আপনি খাইছেন বা আপনি 10,000 পিস নিছেন, এটা হচ্ছে আপনার বিল। এই ডকুমেন্টগুলো তখন ও আবার কাকে দিবে? রিমন এখন কিছু করবে না, ওই আপনি যখন প্রোডাক্টটা পাঠাবেন তখন আপনাকে আরেকটা কাজ করতে হবে। এই 3টা কাগজ কার কাছে দিবেন? আমারে দিব। না এই সমানে দিব। আপনি তো সরাসরি সোহানকে দিতে পারবেন, আমারে দিব। অনেকটা দিবে, তাহলে অনেকটা কি হবে? আমি আবার সোহানের ব্যাংকে দেব। এই যে ডকুমেন্টগুলো সেলার সে দিচ্ছে এই এক্সপোর্টার ব্যাংকে, এক্সপোর্টার ব্যাংক আবার এই যে ডকুমেন্ট, কেননা দেখেন ডকুমেন্ট সে দিচ্ছে সোহানকে, ও আমার হ্যাঁ অনেক সোহানকে দিচ্ছে। তারপর ওই সোহান যখন ডকুমেন্টগুলো ইয়েকে দিবে, রিমনকে দিবে, এই ডকুমেন্ট দেখাই সে হচ্ছে রিমন তখন তার পোর্টের থেকে ছাড়াইতে পারবে না। হয় এমনি গিয়ে বললে হবে না যে ওইটা আমার প্রোডাক্ট আমার দিয়ে দেন, ওইভাবে বলতে হবে না, ঠিক আছে? তো এরপর ডকুমেন্ট দিয়ে ও যখন প্রোডাক্টটা ছাড়াই আনবে, ও যখন প্রোডাক্টটা পাবে, ও প্রোডাক্টটা পাওয়ার পর তখন আপনি কি করবেন? রিমন কি করবে? আমার টাকা দিবেন এই তোমার টাকা। তখন ও হচ্ছে যে পেমেন্টটা পেমেন্ট করে দিবে। হ্যাঁ আমার পেমেন্ট করে দিবা। তাই তোমার পেমেন্ট করবে, ও হচ্ছে ব্যাংকে পেমেন্ট করবে। ওর টাকা তো আমি তোমাকে ও ওটাকে ব্যাংকে পেমেন্ট করে ব্যাংকে আবার আমাকে দিবে, আমাকে ক্লিয়ার হয়েছে? তুমি তো আগে আপনারা 4 জন, বাকি 3 জন রেডি হন, আপনারা 4 জন যান। আচ্ছা এটা হচ্ছে বেসিক যে এলসি, এক্সপোর্ট এলসি, বেসিক এলসিটা। এখানে কিন্তু সবগুলো আবার সিঙ্গেল সেন্টেন্স দিয়ে বলা আছে, যে ঘটনাটা আপনারা নাটকে রূপান্তরিত করে দেখাইলেন, মঞ্চায়িত করে দেখাইলেন। এইবার এলসি কিন্তু 2 প্রকার হয়, একটা হচ্ছে কনফার্ম এলসি আর একটা হচ্ছে বাকি এলসি। মানে আচ্ছা এভাবে না বলে, একটা ইন্স্যুরেন্স সহ এলসি, একটা ইন্স্যুরেন্স সহ এলসি। আপনারা হচ্ছে কেউ কি ইয়েতে সহজ.com এ বা সহজ.com এ হচ্ছে আপনারা কি কখনো টিকিট কেনার সময় টিকিটের ইন্স্যুরেন্স মানে আচ্ছা কিনছেন কিনা আগে সে সহজে টিকিট কিনছেন কেউ? টিকিট কেনার সময় ওখানে একটা অপশন আসে যে আপনি কি ইন্স্যুরেন্স চান কিনা, ইন্স্যুরেন্সের জন্য আলাদা 20 টাকা নাকি কত টাকা যেন চার্জ করে। তো ইন্স্যুরেন্স সহ করছেন? করেন নাই? আচ্ছা আমি টিকিট কাটার সময় ইন্স্যুরেন্স সহ করছি। ইন্স্যুরেন্স কি মানে ইন্স্যুরেন্স সহ কতক্ষণ কি জানি না, কিন্তু আমি করছি। হয়তো না এদিকে 20 টাকা কি 20 টাকা রিফান্ড হবে। যে তার মানে আমার ওই 20 টাকার জন্য আমার ওই টিকিটটা সিকিউর হলো।
জানি না টিকিট ইনসিকিউর কেমনে হয় ওটাই জানি না, কারণ টিকিট তো আমি কাউন্টারের সাথে কথা বলে নিচ্ছি, বিজনেস পলিসি এক্সট্রা 20 টাকা খাওয়ার পলিসি আছে। এই সময় জন্য তো ব্যাংক আছে, এটা তো ইন্স্যুরেন্স কোম্পানি থাকে। হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ডিল থাকে, চুক্তি থাকে, জানি হোক। এই কনফার্ম এলসিটাও এরকম। এই কনফার্ম এলসিটার পার্থক্য কি, এখানে হচ্ছে তুলান প্রবেশ করে, তুলানের ঋণ ঘটে। তুলান হচ্ছে এই যে মাঝখানে কনফার্মিং ব্যাংকটা, ওখানে সোহান আর অনেকের মাঝখানে তুলান ঢুকে। ও দুইটা ব্যাংকের মাঝখানে আরেকটা ব্যাংক আরেকটা ব্যাংক ঢুকে, এবং এটার ফলেই এই এলসিটা কনফার্ম এলসি হয়। দুই ব্যাংকের মাঝখানে একটা ব্যাংকের মানে আপনি নিজে এই এলসির ভিতরে ঢুকে যান, এই এলসির জিম্মাদারিটা বা এই এলসি যেমন এই যে টাকাটা এটা অপশনাল। হ্যাঁ এটা অপশনাল। হ্যাঁ অপশনাল। অপশনাল বলতে কি, এটা যদি মেহেদি ডিমান্ড করে যে আমার, বা এটা আপনাদের দুজনের এগ্রিমেন্টের সময়, রিমন আর মেহেদির এগ্রিমেন্টের সময়, যে না আমার ইয়ে লাগবে, আমার হচ্ছে এটার আরো গ্যারান্টি লাগবে, আরো কনক্রিট বেস হতে হবে। আপনি যে ব্যাংক চুজ করতেছেন, মানে এগ্রিমেন্ট থাকে না, এটা তো আমিও ব্যবসা করি না, আপনিও ব্যবসা করেন না, তো আমরা জাস্ট এখানে থিওরিটিক্যাল কথাই বলতেছি। বিভিন্ন রকম চুক্তি শর্ত এগুলো থাকে। তো তার ভিতরে রিমন বললো যে না আমি হচ্ছে, যেমন আমাদের ইউনিভার্সিটি ঢাকা ব্যাংকের সাথে ইয়ে করে, আমাদের ইউনিভার্সিটির মাস্টার অ্যাকাউন্ট ঢাকা ব্যাংকে খোলা, তো ওইরকম সে চাইলো যে ঢাকা ব্যাংকে সে ইনক্লুড করবে। এখানে আপনারা দুজন চুক্তি করছেন হচ্ছে ইন্ডিয়ান স্টেট ব্যাংক বা আমেরিকার, ধরেন হচ্ছে আমেরিকার ইয়ে ব্যাংক, আমেরিকার হচ্ছে সিটি ব্যাংক, আমেরিকায় সিটি ব্যাংক আছে, আমাদের বাংলাদেশের সিটি ব্যাংকের চেয়ে থেকে মনে হয় মালিকানা ডিফারেন্ট, সেম ব্যাংক। তো সিটি ব্যাংকের সাথে স্টেট ব্যাংক বাদ, সিটি ব্যাংকের সাথে এখানে ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ডিল করছে। মেহেদি বলতেছে যে না ভিতরে তাহলে আরেকটা ব্যাংক ইনক্লুড থাকুক, আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক ইয়া ব্যাংক, ঢাকা ব্যাংক না ঢাকা ব্যাংকের এক্সাম্পলটা বাদ দিই। ও হচ্ছে সবুজের কাছ থেকে ইয়ে অর্ডার করবে, ফ্যাব্রিক অর্ডার করবে। সবুজ হচ্ছে স্টেট ব্যাংকে আছে, ও এখন স্টেট ব্যাংকে একটা ব্যাক টু ব্যাক এলসি খুলবে। ও তখন বলতেছে যে স্টেট ব্যাংক কনফার্মিং ব্যাংক করবে, এখানে আপনারা স্টেট ব্যাংকের থ্রুতে ডিল করে আসেন, কারণ এই স্টেট ব্যাংকে আমি পরে ইউজ করবো। যৌক্তিক কারণে, অযৌক্তিক হুদাই মাঝখানে তুলানকে ঢুকায় লাভ নাই। তো তুলান হচ্ছে স্টেট ব্যাংক বা কনফার্মিং ব্যাংক। ও হচ্ছে কনফার্মেশন দিবে যে না ঠিক আছে, মানে এই এলসিতে আমিও আছি, মানে ও দুজনকে ব্যাক দিবে, যে ইম্পোর্টার্স ব্যাংক যখন এক্সপোর্টার ব্যাংকে এলসিটা দিবে, ও যদি টাকা দিতে না পারে আমি তোমাকে সাপোর্ট দিব। এই সাপোর্ট দেওয়ার জন্য কনফার্মিং ব্যাংকটা আসছে, ফাইনান্সিয়াল সাপোর্টটা দেওয়ার জন্য। আর এখান থেকে যে ডিলিংসটা হবে, এখান থেকে যেই প্রফিট হবে, মানে সবাই তো ব্যবসা কিছু করতেছে। পার্সেন্টেজ পাবে না। হ্যাঁ এখানে সবাই ব্যবসাই করতেছে দিন শেষে, মানে randomly support দেব। হ্যাঁ randomly কেউ কাউকে সাপোর্ট দিচ্ছে না। তাহলে কনফার্মড এলসি আর আনকনফার্মড এলসি এগুলোর ভিতরে বেসিক পার্থক্য কি? একটা হলো ট্রাস্টেড কনফার্ম ব্যাংক থাকবে না, কনফার্ম ব্যাংক থাকবে না, একটাই তুলান ছিল, একটাই তুলান নাই। তাহলে সিম্পলেস্ট ফর্মে এক্সাম্পল দিলে ওইটাই। আর ট্রাস্টেড তো অবশ্যই, যে কনফার্মিং ব্যাংক আসছে, আসার পরে এই ব্যাপারটা আরো বেশি কি হয়েছে, হ্যাঁ এটার ট্রান্সপারেন্সিটা বাড়ছে। তাহলে এইটা আসার সম্ভাবনা কত পার্সেন্ট? এটা আসার সম্ভাবনা ধরুন তাহলে 45%, ওটা 5% ছিল, এটা 45%। দুটোই বাদ অলরেডি তাহলে এটাই আগে বুঝাইতে স্যার থেকে প্রেজেন্টেশন না দিয়ে এগুলোর উপরে আমাদের নাটক বানিয়ে দিলে ভালো হতো। নাটক করাইছিল, ওই নাটক তো দেখবেন না। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সফারেবল এলসি। এই ট্রান্সফারেবল এলসিটা এখানে ওই তিনটা ব্যাংকই ইনভলভ আছে। এখানে কনফার্ম ব্যাংকের রোল চেঞ্জ হয়ে যায়। এখানে হচ্ছে ধরেন সময়ে ইন করলো, বাকি আছে কে? সময়ে বাকি আছে, সময়ে এটাতে ইন করলো এই ট্রান্সফারেবল এলসিতে। ট্রান্সফারেবল এলসিটা কি? ওই যে শুরুতে আমি বলছিলাম ব্যাক টু ব্যাক এলসি খুলে, যেখানে মানে এগুলো কিন্তু সবই বিজনেস ডকুমেন্টেশন। ট্রান্সফারেবল এলসি হচ্ছে যে সিটি ব্যাংক থেকে স্টেট ব্যাংকের সাথে ডিল করলো, স্টেট ব্যাংকের উপর আবার ওখানে ধরেন সময়ের ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরে, এবং ওই সিঙ্গাপুরের ওখান থেকে আমার কিছু ইয়ে আনা লাগবে, হ্যান্ড ট্যাগ, প্রাইস ট্যাগ এগুলো আনা লাগবে। এগুলো আমার ইন্ডাস্ট্রিতে চায়না থেকে আনতো। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কিন্তু সিঙ্গাপুরে শাখা আছে। তো এই এলসিটা যখন কোলাটেরাল রাখলো সবুজ, আচ্ছা সবুজ না, এটা আচ্ছা সবুজই চিন্তা করি, যে ও ফ্যাব্রিকও সাপ্লাই দেয়, ও অ্যাক্সেসরিজও ম্যানেজ করবে সাপ্লাই। তো সবুজ হচ্ছে তখন এলসিটা ইয়ে করবে, এই যে
স্টেট ব্যাংকের এলসিটা ইয়েকে ট্রান্সফার করবে সুমাইয়াকে, এবং ওর সাথে স্টেট ব্যাংকের ডিল আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে স্টেট ব্যাংকের ডিল আছে, ও তখন ওই এলসিটা অ্যাকসেপ্ট করবে। এখানে হচ্ছে যে ট্রান্সফারেবল এলসি, এই ট্রান্সফারেবল এলসিটা ব্যাংক অ্যাকসেপ্ট করতেছে। এখানে মানে এই জিনিসটা, এই রোলটা বা এই কি বলবো, এই এলসিটা ইন করছে আর কি, এই এলসিটা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে, আসছে। বুঝতে পারছেন? এটা মাথার উপর দিয়ে, এই এলসিটা মাথার উপর দিয়ে উপর দিয়ে গেছে। আচ্ছা, তাহলে ফ্লো চার্ট ধরে আমরা আবার আগাই। প্রথমে বায়ার আর সেলারে যে এগ্রিমেন্ট করছেন, এগ্রিমেন্ট করার পরে এই যে এইটা শুরু থেকেই ট্রান্সফারেবল এলসি, ব্যাপারটা বুঝতে পারছেন? ওদের এলসিটাই ট্রান্সফার, ওরা যে এগ্রিমেন্ট করছে যে ট্রান্সফারেবল এলসি ব্যাংকে পাঠাচ্ছে। এই জন্য আমি রিমন আর মেহেদির কথা বলি নাই, আমি এখানে সবুজের কথা বলতেছি। ওই যে ব্যাক টু ব্যাক এলসির এক্সাম্পল দিছিলাম তখন লিখে মনে আছে যে ও হচ্ছে অ্যাকসেসরি সাপ্লায়ার, ওর এখানে বায়ার কে? বায়ার মেহেদি, মেহেদি বায়ার, সবুজ হচ্ছে এখানে সেলার। আর মেহেদি ওই যে ওই $35,000 এলসির উপর ও $30,000 এলসি খুলছে সবুজের নামে। সেই এলসিটা আবার অন্য আরেকটা ব্যাংক ডিল করতেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওই চায়নার একটা সিঙ্গাপুরের ব্যাংক। তো ওটা হচ্ছে চায়নার ওখানে ডিল করতেছে, ওকে চায়নাতে বিজনেস করতে সাহায্য করবে ওই জিনিসটা। তো তারপরে সুমাইয়া ব্যাংকের সাথে এই যে এই ট্রান্সফারেবল এলসি, যেটা সুমাইয়া ব্যাংকের সাথে মেহেদি ব্যাংকের, হ্যাঁ মেহেদি ব্যাংক না, সরি মেহেদি ব্যাংক কি ছিল যেন? অনেকের ব্যাংক, অনেক। আর অনেকের ওখানে আবার কনফার্মিং ব্যাংক ছিল হচ্ছে তুনান। এই তুনানের ব্যাংক ডিল করবে হচ্ছে সুমাইয়ার সাথে। সুমাইয়া এখানে একটা ব্যাংক, এই যে ট্রান্সফারেবল এলসি, এই যে এক্সপোর্টার্স ব্যাংক বা অ্যাডভাইজিং ব্যাংক বা ট্রান্সফারিং ব্যাংক, এই যে এই টার্মটা ট্রান্সফারিং ব্যাংক। স্যার এই ডিলিংসগুলো কে করে? ব্যাংকগুলো করে মানুষের পক্ষ থেকে। না ইন্ডাস্ট্রি সেক্টরে কোন সেক্টরে? তুমি বললো না যে কমার্শিয়াল ডকুমেন্টেশন হ্যান্ডেল করে। আর তারা হচ্ছে বিবিএমবি ব্যাকগ্রাউন্ডের হয়, এবং কমার্শিয়াল ডিপার্টমেন্ট যদি সেপারেটলি ইন্ডাস্ট্রিতে না থাকে তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট করে। এটা মানে আপনাদেরকে আরো ক্লিয়ারলি যদি বলি, এই ডকুমেন্টেশনের কাজগুলো মূলত অ্যাকাউন্টসেরই কাজ। অ্যাকাউন্টসের এই কাজগুলো এত বেশি, তারা একটা নিজেরা সেপারেট ডিপার্টমেন্ট খুলে, সেই ডিপার্টমেন্টটা হচ্ছে কি কমার্শিয়াল। কমার্শিয়াল আর অ্যাকাউন্টস তারা হচ্ছে সিমিলার লেভেলের কাজই হয়, বা অ্যাকাউন্টস যে অ্যাকাউন্টসের জন্য যাকে নিব তাকে কমার্শিয়ালের কাজ বুঝিয়ে দিলে সে করতে পারবে। আর এইচআর হিউম্যান রিসোর্সে যাকে নিব, হিউম্যান রিসোর্স থেকে তাকে আমি কমপ্লায়েন্সের কাজ বুঝিয়ে দিলে, যে অধিকার রক্ষার কাজ বা দুজনের ভিতর ঝামেলা হয়েছে সেটা মিটিগেট করা, দুটো ডিপার্টমেন্টের ভিতর ঝামেলা হয়েছে ওটা মিটিগেট করা, ওটা আবার কমপ্লায়েন্স করে। সেই কমপ্লায়েন্স হচ্ছে এইচআর থেকে মানে নিয়ে এইচআর এর লোকজন গিয়ে ওটা করতে পারবে চাইলে। আর আইআর প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আর প্ল্যানিং ডিপার্টমেন্ট, ওরা আবার ইন্টারচেঞ্জেবল, ওরা কাজ করতে পারবে একজনের কাজ আরেকজন। আবার আই যারা ফ্লোর আই, তারা আবার প্রোডাকশনের কাজ কিছু করতে পারবে। মানে এটা হচ্ছে অল্টারনেট, একজনের অল্টারনেট হিসেবে আরেকজন সাপোর্ট দেয়। এতটুকু এই এখন যেগুলো বললাম কি বুঝে গেছে? আর এই এলসিটা কি এই আচ্ছা, এই এলসিটা পুরো শেষ করি। তাহলে মেহেদি যখন অনেকের কাছে এলসি করলো, মানে মেহেদির এলসি তো অনেকের কাছেই আছে, আর ওখানে আরেকটা এই মাঝখানের ব্যাংক হিসেবে ছিল তুনান। এখন হ্যাঁ, ওই কনফার্মিং ব্যাংকটা তুনান এখানে ট্রান্সফারেবল ব্যাংক হিসেবে কাজ করতেছে, এবং সে সিঙ্গাপুরে এই যে ওটা হচ্ছে ইম্পোর্টার্স ব্যাংক, যে ইম্পোর্ট করবে। আচ্ছা, ইম্পোর্ট করবে যে ওটাই তো মেহেদি, সরি ম্যানুফ্যাকচারার্স ব্যাংক। ইয়েতে চায়নাতে ম্যানুফ্যাকচারার্স ব্যাংক হচ্ছে এখানে সুমাইয়ার ব্যাংক। সেই সুমাইয়ার ব্যাংক থেকে এখানে ম্যানুফ্যাকচারার ধরে দিচ্ছি আয়শা, সে তো এখানে অ্যাবসেন্ট। ওই আয়শা হচ্ছে ওই এলসিটা রিসিভ করবে, রিসিভ করে আয়শা গুডসগুলো কাকে দিবে, এক প্রাইস ট্যাগগুলো সবুজকে দেওয়ার পর সবুজকে দিবে, এবং সে ওই ডকুমেন্টেশন যে আমি জিনিসগুলো দিছি, অর্ডার ডকুমেন্ট, তারপরে হচ্ছে শিপিং ডকুমেন্ট আর ইনভয়েস, ওগুলো সুমাইয়াকে দিবে। সুমাইয়া ডকুমেন্টগুলো কাকে দিবে? সুমাইয়া দিবে তাহলে একটু হ্যাঁ, এই যে মাঝখান দিয়ে আসতেছে, সুমাইয়া দিবে তুনানকে। এই যে বিএল আছে আরেকটা, এই বিল হচ্ছে বিল অফ ল্যান্ডিং, এটাও কোডের ডকুমেন্টেশন। যে বিল আছে না, বিল অফ ল্যান্ডিং, সুমাইয়া তাহলে দিল তুনানকে, তুনান দিবে অনেককে দেওয়ার পর তারপর হচ্ছে মেহেদি কি করবে? অনেক দিবে মেহেদি, তখন দিবে অবশ্য
যখন টাকা ছাড়বে আর কি, টাকা ছাড়লে তখন অনেকের কারণ মেহেদি তো টাকাটা পাচ্ছে, মেহেদি টাকা ছাড়বে, সেই টাকাটা ছাড়লেই তো ওই সবুজের টাকাটা দিতে পারবে, টাকাটা দিতে পারবে, টাকাটা রিসিভ করতেছে কে? ব্যাংকরা রিসিভ করে। সবুজ যে ব্যাংকে কনফার্মেশন যে রাখে, কনফার্মেশন সেই কি সরাসরি কোনো টাকা রিসিভ করে? টাকা রিসিভ করে বা টাকা সাপোর্ট দেয় সে, মানে কনফার্মেশন ব্যাংক কিন্তু এই ফ্লো চার্টে নেই, এখানে ট্রান্সফারিং ব্যাংক হিসেবে কাজ করতেছে। কনফার্মেশন ব্যাংক কি করে? আর ওটা আগে এটাকে শেষ করে আগেরটা শেষ হয় না, একটা শেষ করে না, 3 নম্বরটা ভেজা লেগে যাবে। আচ্ছা ওইটা পরে বলতেছি। এখানে এই টাকাটা যখন মেহেদি আগে ইয়েকে দিল, ও তো ওখানে ক্রেতা হয়ে গেছে কিনা, মেহেদি থেকেই তো টাকা পেয়ে সে ডিলিংসটা করতেছে, সেম অর্ডারের কাজই কিন্তু করতেছে, এই গেঞ্জির জন্যই প্রাইস ট্যাগ লাগতেছে। তো ওই টাকাটা ও যখন অনেকের থ্রুতে, আচ্ছা ওর ব্যাংক তো অনেক না, ওর ব্যাংক ধরেন তুনানকে যখন টাকাটা দিবে, সেই টাকাটা তুনান কাকে দিবে? সুমাইয়াকে টাকা দিলে টাকাটা কে পাবে? সবুজ না আয়শা ট্রান্সফারেবল এলসি কি ক্লিয়ার? তাহলে একবার নাটক করে আমার নাটক করব। জি স্যার, স্যার এটা লাগে অন্য টপিকে যাই স্যার। এলসি কিন্তু ইন্টার ভিতর যে কোনো একটা আসবে, এবং স্যার এটা এটা 55 এটা এটা 50% এটা 55 হলে শুরুতে 45 50 তাহলে এইটার মাঝখানে একটার থেকে আসবে আর কি। এটা 50% এটা থেকে এটা এটা বুঝলেন আচ্ছা স্যার ওইগুলা কেন বুঝালেন? এটা কে বুঝাইতে? ওগুলা থেকে এটা আসছে, তাই না? বেসিক এলসিটা যে বুঝবে, বেসিক এলসিটা যে বুঝবে, তার ভিতর জাস্ট একটা ব্যাংক রোল প্লে করতেছে, ভিতর জাস্ট নতুন একটা ব্যাংক ইন করছে। ওই যেটা কনফার্মড এলসি সেখানে কনফার্মিং ব্যাংক ইন করছে, আর যেটা ট্রান্সফারেবলও কিন্তু শুরুতে বুঝাই ফেলছি যখন আমাকে রিমোট একটা কোশ্চেন করছে যে মাস্টার এলসি আর ব্যাক টু ব্যাক এলসির পার্থক্য কি, ওইটা আমি লিখে একে তখন বুঝাইলাম যে রিমন আর মেহেদি ডিলিংস একটা, সেই ডিলিংসের উপর বেস করে মেহেদি আর সবুজ ডিলিংস করতেছে। তো ওখানে যে ব্যাংকটা ইনভলভ হচ্ছে, ব্যাংক ছাড়া তো কাজ করা পসিবল না, তাও আর ব্যাংক ওই দেশের ব্যাংক হইতে হবে। কারণ আমি যখন মানে মেহেদি বাংলাদেশের, মেহেদি হচ্ছে বাংলাদেশে বেস করে আছে, তার বিজনেস বাংলাদেশে বেস করে, বাংলাদেশ ব্যাংকই হইতো। হ্যাঁ মেহেদি ধরেন ইবিএল নিয়ে ডিল করতেছে, এই বিলটা এখানে অনেক। তারপরে সে যখন আবার ইন্ডিয়াতে সবুজের সাথে ডিল করতেছে, সবুজ হচ্ছে স্টেট ব্যাংক, মানে সবুজ না, সবুজের এলাকার ব্যাংক। আর সবুজ যখন আবার চায়নাতে ডিল করতেছে, সেখানে চায়নার যে সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওইটা ওখানে হচ্ছে সুমাইয়া। সে আবার কার হয়ে ডিলিংস করতেছে, সে ডিলিংস করতেছে চায়নার একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি যেটা হচ্ছে আয়েশা। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? মূলত এই যে এই দুটো কঠিন না, এখানে জাস্ট এক্সট্রা একটা ব্যাংক ইন করতেছে, কনফারেন্সিতেও ব্যাংক একটা ইন করতেছে, সে কনফার্মেশন দিচ্ছে, এবং আপনি তখন জিজ্ঞেস করলেন যে সে টাকাটা, সে কি টাকা দেয় কিনা, তো সে ইন করতেছে যেহেতু সে টাকা সাপোর্ট দেয়। আপনার কোশ্চেনের আনসার দিচ্ছি, আপনি এই জন্য তো বুঝতেছেন না, আপনি ওই অ্যাকশন মাল্টিটাস্কিং করতেছেন। এই কনফার্মিং ব্যাংক যেটা, কনফার্মিং ব্যাংক এই ইম্পোর্টার্স ব্যাংকের পক্ষ থেকে অ্যাডভাইসিং ব্যাংক বা এক্সপোর্টার ব্যাংককে সাপোর্ট দেয়। এখন কনফার্মিং ব্যাংক আপনি জিজ্ঞেস করছেন তাকে ইম্পোর্টার টাকা দেয় কিনা, তাকে ইম্পোর্টার টাকা সরাসরি নাও দিতে পারে, কারণ সেই ইম্পোর্টারকে চিনে না, সে চিনে ইম্পোর্টারের ব্যাংককে। ধরেন আপনি কনফার্মিং ব্যাংক, আপনি রিমনকে চিনবেন না, আপনি চিনবেন সোহানকে। হ্যাঁ, সোহান যদি বলে যে তুমি টাকা দিয়ে দাও, তোমার বিজনেস আমার সাথে, তুমি এই টাকাটা আমার কাছে পাও, মানে এটা আমি ধার নিলাম তোমার তরফ, মানে তোমার থেকে আমি ধার নিলাম, এটা তুমি অনেককে দিয়ে দাও, তো তখন আপনি ওটা দিবেন, মানে আপনার সাথে রিমোটের কোনো ডিলিংস নেই। আর আমি টাকা না দিলে তুমি রিমোটে ধরতে পারো না, ওটা আমাকে ধরবে না, ব্যাপারটা ওই। তো এখানে এই ট্রান্সফারেবল এলসি এগুলো নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? সিম্পলি যদি চিন্তা করেন, জাস্ট ভিতরে ওই কনফার্মিং ব্যাংকের জায়গায় ট্রান্সফারিং ব্যাংকটা ইন করে, এই যে ট্রান্সফারিং ব্যাংকটা ইন করে। হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা এলসি অলরেডি মাস্টার এলসি আছে,
সেই মাস্টার এলসিকে কোলাটেরাল হিসেবে আরেকটা নতুন এলসি মানে ধরে আরেকটা নতুন এলসি খোলা হয়েছে এবং এটা হচ্ছে ব্রাঞ্চ বিজনেসটা মেইন ব্রাঞ্চ থেকে কাছের কাণ্ড থেকে শাখা প্রশাখায় ছড়াই গেছে, সেখানে ট্রান্সফারেবল এলসিটা আসতেছে। ব্যাপারটা সবাই পছন্দ করে। আর ওই ইয়ে করেন ওই শুরুটা 5% ছিল, তো শুরুটা 10% করেন আর এই পরে দুটো 45%। আর সরাসরি